একজন মেডিকেল এজেন্ট এসে একজন ডক্টরের সাথে কথা বলে আর বলে, ডক্টর সাহেব 40কে তো শুধু 400 করতে হবে, একটা জিরোর ব্যাপার। ডক্টর বলে, যেটাই হোক না কেন আমি আপনার কথা মেনে নিলেও হসপিটালকে ম্যানেজ করব কিভাবে? সেই এজেন্ট বলে, আপনাকে যেভাবে করেছি সেভাবেই করব। এরপরে সেই এজেন্টকে দেখা যায় এই ধরনের আরও কয়েকজন ডক্টরের সাথে দেখা করে এবং তাদের টাকা দিয়ে কিছু একটা করতে বলে। এরপরে সেই সব ডক্টররা রোগীদের কাছে যায়, তাদের মেডিসিন দেয় এবং সেখানে কিছু ফর্ম রেখে আসে। অন্য একজন মেডিকেল এজেন্ট সেই ফর্মগুলো রোগীদের দিয়ে সাইন করিয়ে নেয়। তখনই দেখা যায় সেটা ছিল ফরএভার কিওর ফার্মার একটা ক্লিনিক্যাল ট্রায়াল। অর্থাৎ বাজারে নতুন মেডিসিন নিয়ে আসার আগে কয়েকজন মানুষের উপরে সেই মেডিসিনগুলো প্রয়োগ করে দেখা হয় সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তখনই সেই ফাইলগুলো নিয়ে আরও একজন মেডিকেল এজেন্টের কাছে আসে। সেই লোকটা বলে, স্যার, ডক্টর সাহেব ফাইল দিয়েছে 400, কিন্তু সেখানে রোগী ছিল মাত্র 100 জন। সেই মেডিকেল এজেন্ট তাকে সেখান থেকে চলে যেতে বলে। আসলে এই এজেন্টকেও ফরএভার কিওর ফার্মার সেই এজেন্ট কিনে ফেলেছিল টাকা দিয়ে। আসলে বাজারে নতুন ওষুধ নিয়ে আসার জন্য প্রথমে সেটার একটা ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়, তারপরে সেই রিপোর্ট গভর্নমেন্ট মেডিকেল ডিপার্টমেন্টের কাছে দেওয়া হয়। সেখান থেকে তারা অ্যাপ্রুভাল দিলেই কোনো কোম্পানি সেই মেডিসিনটা মার্কেটে বাজারজাত করতে পারে। আর এই জন্যই সেখানে ভুল ডকুমেন্ট দেওয়ার জন্যই 100 রোগীর উপর ক্লিনিক্যাল ট্রায়াল করে সেটা 400 লোক বানানো হয়। দেখা যায় এভাবেই টাকা ছিটিয়ে একটা ভুল ওষুধকে, অর্থাৎ ত্রুটিপূর্ণ ওষুধকে অ্যাপ্রুভ করা হয় বাজারে ছাড়ার জন্য। এরপরেই 6 মাস পরের ঘটনা দেখানো হয়। ফরএভার কিওর ফার্মায় আশিস নামের একজন লোক কাজ করত। সেই রোগীদের সেই ফাইলগুলো দেখার পরে তার কাছে কিছুটা সন্দেহজনক মনে হয়। সেই ফাইলগুলো সে ভালো করে দেখতে শুরু করে। আশিস রাঘব নামের সেই কোম্পানির আরও একজন এমপ্লয়িকে ডাকে এবং এই বিষয়টা নিয়ে কথা বলে, আপনি এই রিপোর্টগুলো অ্যানালাইসিস করেছেন, কিন্তু এই রিপোর্টগুলোর ভেতরে অনেকজনের নাম সেম, এমনকি তাদের বয়স, পেশা, এমনকি মেডিকেল প্রবলেমগুলো, এটা কি করে হতে পারে? তখন সেই রাঘব বলে, স্যার, এটা হতেই পারে, এতজন লোকের উপরে ট্রায়াল দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনাটা খুবই কমন। কিন্তু আশিসের এই অ্যান্সারটা একেবারেই যুক্তিযুক্ত মনে হয় না। এরপরে আনসুল এবং তার টিম একটি ফার্মা কোম্পানিতে চলে আসে রেড করার জন্য, কিন্তু সেখানে লোকরা তাকে তেমন একটা ঢুকতে দিচ্ছিল না। তারপরও আনসুল তার টিম নিয়ে জোর করেই সেখানে ঢুকে যায় এবং রেড করতে থাকে, বিভিন্ন জিনিস পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই আনসুল দেখতে পায় একটা ফাইল নিয়ে একটা লোক দৌড়াতে শুরু করে। আনসুলও তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। আনসুল অনেক চেষ্টার পরেও লোকটাকে ধরে উঠতে পারে না। অন্যদিকে লোকটা দৌড়ে বিল্ডিংয়ের ছাদে উঠে যায় এবং সেই ফাইলটাকে পাশ দিয়ে বয়ে যাওয়া একটা নদীর মধ্যে ফেলে দেয়। আর আনসুল সেই লোকটাকেও হারিয়ে ফেলে, যার ফলে বাধ্য হয়ে তারা সেখান থেকে কিছু না পেয়েই ফিরে আসে। এরপরেই ডক্টর আকাশকে দেখানো হয়, যেটার ছোট্ট পরিবারকে নিয়ে একটি ফাংশনে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথেই আকাশের কাছে একটি কল আসে। সেখানে তাকে জানানো হয় তার ট্রান্সফার হয়ে গেছে গাজিয়াবাদে। এখন সে মেডিসিন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন অফিসার, আর এটা তার জন্য একটা প্রমোশন। তো খবরটা শুনে আকাশ খুশি হয়। সে তার স্ত্রী ববিতাকেও জানায়, সেও খুশি হয়। আকাশ এবং তার ওয়াইফ ববিতা তারা চলে আসে ডক্টর বাসুদেবের রিটায়ারমেন্ট ফাংশনে। অনুষ্ঠানের একটা পর্যায়ে আকাশ বাসুদেবের সাথে কথা বলে এবং তার পরিবারকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। একজন ভালো ডক্টর হিসেবে এই বাসুদেবকে জানে সবাই। সে তার জীবনে অনেক ভালো কাজ করে গেছে, অনেক ক্রিটিক্যাল রোগীদের বাঁচিয়েছে, কিন্তু আজকে সে রিটায়ারমেন্ট নিচ্ছে। সে বিষয়ে কথা বলছিল আকাশ এবং বাসুদেব। এছাড়া আকাশ তার নতুন প্রমোশনের ব্যাপারেও জানায়। অন্যদিকে আশিসকে দেখানো হয় যে সেই রিপোর্টগুলো নিয়ে আবারও ইনভেস্টিগেশন করছিল। এর মধ্যে অনেক বড় একটা ঘোটালা রয়েছে। এরপরেই ফরএভার কিওর ফার্মার মালিক ব্রহ্মাকে দেখানো হয়, যেখানে সেটি মিটিং করছিল। তারা নতুন আরও একটি ওষুধ বাজারে ছাড়তে যাচ্ছে, আর সেটার ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে। এছাড়া ব্রহ্মা সেখানে আরও একজন নতুন এমপ্লয়ির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। সেটা হচ্ছে ডক্টর বাসুদেব। ডক্টর বাসুদেব এতদিন সরকারি একটি জব করত, এখন থেকে সে ফরএভার কিওর ফার্মার হয়ে কাজ করবে। ব্রহ্মা যখন সেই মিটিংয়ের পরে আলাদাভাবে বাসুদেবের সাথে কথা বলছিল, তখনই সেখানে আশিস চলে আসে। আশিস তাকে বলে, স্যার, আমি বলেছিলাম আপনার সাথে মিটিং করার জন্য, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট সেই সুযোগটা আমাকে দিচ্ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে এখানে চলে আসতে হয়েছে। ব্রহ্মা তার সাথে কথা বলে। আশিস বলে, 6 মাস আগে পাটিয়ালাতে ডায়াবেটিকের ওষুধের যে ট্রায়ালটা হয়েছিল, আমার মনে হয় সেই ট্রায়ালটা বেশি রোগীর উপরে করা হয়নি, শুধু নাম্বার বাড়ানো হয়েছে। আর এটা করলে এই ওষুধটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা আমরা কখনোই জানতে পারবো না। ব্রহ্মা বলে, আমাদের ডিপার্টমেন্ট এটা খুব ভালোভাবে চেক করেছে, কিন্তু তারপরেও যখন তুমি বলছো, এটা আমরা আবার চেক করব। এরপরেই ফরএভার কিওর ফার্মার রাইভাল কোম্পানিকে দেখানো হয়, গুডসাইড ফার্মা। তারাও একটা মিটিং করছে। তারা ভাবছে যেহেতু ফরএভার কিওর ফার্মা ডায়াবেটিকের ওষুধ বাজারে লঞ্চ করছে, তাই তাদেরও করা উচিত। কিন্তু সেখানে কয়েকজন এমপ্লয়ি বলে, এই ড্রাগটা আমাদের বাজারে আনতে কমপক্ষে আরও 6 সপ্তাহ লাগবে। কিন্তু মিস্টার গুপ্তা বলে, বাজারে টিকে থাকতে হলে কম্পিটিশন দরকার, তাই যে করেই হোক 2 সপ্তাহের মধ্যেই ডায়াবেটিকের এই ওষুধটা আমরা বাজারে আনবো। সেখানে কয়েকজনের আপত্তি থাকা সত্ত্বেও মিস্টার গুপ্তা এই ডিসিশনটাই ফাইনাল করে। এরপর পিয়ন রাজুকে দেখা যায় সে ব্রহ্মার ছেলে সামিরের কাছে আসে আর বলে, তাদের একটি প্ল্যান্টে রেড করেছিল মেডিসিন অথরিটি অফ ইন্ডিয়া। সেখানে তাদেরই একজন এমপ্লয়ি একটা সেন্সিটিভ ফাইল নিয়ে পালিয়ে যায়, কারণ সেই ফাইলটা হাতে পড়তো তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত। সেই ছেলেটা সেই ফাইলটা একটা নালার মধ্যে ফেলে দেয়, আর সেই ফাইলটা খুব সেন্সিটিভ ছিল। সামির জিজ্ঞেস করে, কিসের ফাইল? সামির জানতে পারে সেটা ডক্সিসাইক্লিনের ফাইলটা ছিল। এটা শুনে সে কিছুটা টেনশনে পড়ে যায়। এটা ছিল সেই ওষুধের ট্রায়ালের রিপোর্ট, যেটা যে কারো হাতে পড়লে অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। অন্যদিকে সেই ফাইলটাকে দেখা যায় বৃষ্টির পানিতে ভেসে ভেসে ময়লার কাছে চলে আসে। অন্যদিকে ময়লা যারা নিয়ে যাচ্ছিল সেই ট্রাকের ভেতরে সেই ফাইলটাকেও তারা তুলে ফেলে।
এদিকে আকাশ তার নতুন অফিসে এসে জয়েন করে। ঠিক তখনই সে কম্পিউটারে একটা মেল দেখতে পায়, যেখানে বলা হয়েছে ফরএভার কিউর ফার্মার গুরগাঁও প্ল্যান্টের ইন্সপেকশন ক্যান্সেল করা হয়েছে। আকাশ তার কলিগদের সাথে সেই ইন্সপেকশনের ব্যাপারে কথা বলতে থাকে, আর সেই ইন্সপেকশনটাকে লিড করেছিল সেটাও জানতে চায়। সে জানতে পারে সেটা আনসুল করেছিল, কিন্তু সেই দিন সে অফিসে আসেনি। এরপরেই দেখা যায় একটি কনসার্ট শোতে সালমান খান এসেছিল। সব জার্নালিস্টরা তার ছবি তুলছিল। সেখানে নূর নামের একজন জার্নালিস্ট ছিল, সেও ছবি তুলছিল। এরপরে সে চলে আসে তার পত্রিকা অফিসে এবং তার বসকে সেই ছবিগুলো দেখায়, কিন্তু একটা ছবিও সে ভালো করে তুলতে পারেনি। এজন্য তার বস তাকে বকাঝকা করে, কিন্তু নূর বলে, স্যার, এন্টারটেনমেন্ট জার্নালিজমে তার কোনো ইন্টারেস্ট নেই। তারপরও আপনি তাকে জোর করে দিয়েছেন, সে চেষ্টা করেছে, এখন না হলে আর কি করার। অন্যদিকে আপনার এই পত্রিকা অফিস কখনো উন্নতি করতে পারবে না, কারণ কালকে দেশের প্রত্যেকটা নিউজ পেপারে এই একই নিউজ ছাপা হবে, সালমান খানের নিউজ। তো আপনারটাও একই নিউজ ছাপা হবে, এর মধ্যে ইউনিক কি আছে যে আপনার নিউজটা সবাই পড়বে? এটা বলে নূর রাগ করে সেখান থেকে চলে যায়। সে বাসায় ফিরছিল, কিন্তু রাস্তায় বাইক থামিয়ে সে ময়লার ডেরার কাছে আসে হিস্যু করার জন্য। অন্যদিকে দেখা যায় সেই ময়লার গাড়িটা সে দিক দিয়ে যাচ্ছিল। একটু ঝাঁকিতে সেই ময়লার গাড়ি থেকে সেই ফাইলটা পড়ে যায়। নূর অন্যমনে ভাবতে ভাবতে সেই ফাইলের উপরে দাঁড়িয়ে শিশু করছিল, কিন্তু যাওয়ার সময় সেই ফাইলের উপরে নূরের চোখ পড়ে। সে ভালো করে পড়ে এবং সেখানে লেখা দেখে এই ফাইলটা কনফিডেন্সিয়াল। সেই ফাইলটা কৌতূহলবশত হাতে নিয়ে দেখতে শুরু করে। ফাইলটা ভালো করে দেখার পরে তার একটা জিনিস চোখে লাগে, সেটা হচ্ছে সেখানে একটা ওষুধের নাম লেখা ছিল। এই একই ওষুধ তার মাকেও দেওয়া হতো। সে কিছুটা কৌতূহলী হয় আর ফাইলটা তার সাথে নিয়ে আসে। নূর সেখান থেকে একজন ডক্টরের কাছে চলে আসে আর সেই ফাইলটাকে ডক্টরকে দেখায় আর বলে, স্যার, এখানে যে ওষুধের নামটা লেখা রয়েছে, আমার মায়ের চিকিৎসার সময় তাকে ঠিক একই ওষুধ দেওয়া হয়েছিল। এখানে মনে হচ্ছে কিছু একটা ইম্পর্টেন্ট লেখা আছে, আমি বুঝতে পারছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। ডক্টর পুরো ফাইলটা দেখার পরে বলে, এখানে তেমন কিছু নয়, যে ওষুধটার কথা লেখা আছে সেই ওষুধটা কিভাবে বানানো হয়েছে সেটার প্রসেসটাই লেখা রয়েছে। কিন্তু নূর বলে, স্যার, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, এছাড়া কি কি লেখা আছে সেটা আমাকে বলুন। কিন্তু ডক্টর কথা ঘোরাতে থাকে। নূর এটা বুঝতে পারে যে সেই ডক্টর তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এই জন্য নূর তাকে বলে, একজন জার্নালিস্টের চোখ ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। নূর সেই ফাইলটা নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরেই অফিসে দেখানো হয় যেখানে আনসুল ডিউটিতে আসে এবং সে আকাশের সাথে দেখা করে। আকাশ তাকে বলে, আপনার যে ইন্সপেকশনটা হয়েছিল সেটা ক্যান্সেল কেন করা হলো? আনসুল পুরো ঘটনা খুলে বলে যে সেখানে একজন লোক একটি ফাইল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সে তাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আসলে সেই লোকটা পালিয়ে কেন গেল আর সেই ফাইলটা কিসের ফাইল ছিল, এই ধরনের কোনো উত্তরই তারা দিতে পারে না। এই জন্য তারা ইন্সপেকশন ক্যান্সেল করে চলে এসেছে। আনসুল বলে, স্যার, আমি 100% শিওর গুরগাঁওর ওই প্ল্যানটাতে কিছু একটা তো গরমিল চলছেই। এছাড়া আনসুল আরও বলে, এই অফিসে এমন অনেক ইন্সপেকশনের ফাইল রয়েছে যেগুলো তো অনেকটাই গরমিল রয়েছে, আগের অফিসাররাই এগুলো করেছে। আকাশ বলে, টেনশন করবেন না, আপনি আর আমি মিলে এই ফাইলগুলো ঠিক করে ফেলবো। এরপরে নূরকে দেখা যায় সে আরও একজন ডক্টরের কাছে আসে এবং একই কথা জিজ্ঞেস করে। সেই ডক্টরও ফাইলটা ভালো করে দেখার পরে বলে, ফাইলটা তুমি আমার কাছে রেখে যাও, আমি এটা ফরএভার কিউর ফার্মার লোকদের সাথে কথা বলে জানতে চাইবো এটা কিসের ফাইল। এছাড়া সেই ডক্টর নূরকে কিছু টাকা দিতে চায়। নূর বলে, স্যার, ফাইলটা আমি আপনাকে দিতেই চাচ্ছিলাম, কিন্তু যখনই আপনি টাকা দিলেন তখনই বুঝতে পারলাম এর মধ্যে কিছু গরমিল রয়েছে। নূর ফাইলটা নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে সেই ডক্টর রাজুকে কল করে এবং বিষয়টা জানায়। এদিকে ফরএভার কিউর ফার্মা একটি ফাংশন ডেকে সেখানে তাদের নতুন ডায়াবেটিকের সেই ওষুধটা বাজারজাত করার ঘোষণা দেয়। অন্যদিকে নূর অন্য একজন ডক্টরের কাছে আসে। সেই ডক্টর তাকে সবকিছু খুলে বলে যে এখানে একটা ওষুধের মেডিকেল ট্রায়াল নিয়ে রিপোর্ট করা হয়েছে, যেখানে এই ওষুধটা মেডিকেল ট্রায়ালটা পার করতে পারেনি, অর্থাৎ এটা খেলে রোগীর বিপদ হতে পারে। নূরের তখন মনে হতে থাকে ঠিক এই একই ওষুধ সে তার মাকেও খাইয়েছে, যে এখন জীবিত নেই। নূর ডক্টরকে জিজ্ঞেস করে, স্যার, কিন্তু ওষুধ তো আমরা খাওয়াই যাতে সুস্থ হয় মানুষ, কিন্তু সেই ওষুধ আমাদের মেরে ফেলার কাজ কিভাবে করে? তখন ডক্টর তাকে পুরো প্রসেসটা খুলে বলে, যেটা কিভাবে শুরু হয়, কারা এটা পরিচালনা করে, এর পেছনে কে কে রয়েছে। এই সব কিছু শোনার পরে নূর অবাক হয়ে যায়। নূর তাকে জিজ্ঞেস করে, স্যার, এর জন্য এখন আমরা কি করতে পারি? সেই ডক্টর তাকে বলে, তুমি মেডিসিন অথরিটি অফ ইন্ডিয়ার কাছে যাও, সেখানে যে কমপ্লেন করো, তারাই হয়তো কিছু করতে পারবে। এরপরে মেডিসিন অথরিটি অফ ইন্ডিয়ার হেড নীলিমা চক্রবর্তীর কাছে চলে আসে নূর এবং তাকে পুরো বিষয়টা খুলে বলে। তখন নীলিমা বলে, এই ড্রাগসটা তো বাজারে আসেনি, এটাকে আমরা অ্যাপ্রুভ করিনি, এই যে দেখো সেই ফাইলটা আমাদের কাছে রয়েছে। এটা দেখে সে প্রমাণও দেখায়। নূর কনফিউজড হয়ে যায়, তাহলে সেই ডক্টর কি তাকে মিথ্যে বলল? এই ওষুধগুলো যদি বাজারে নাই আসে তাহলে কেন এগুলো তার মা খেলো? তার মা এগুলো কোথায় পেল? ডক্টর এগুলো তাকে কেন সাজেস্ট করলো? এইসব প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। তখনই নীলিমা বলে, তুমি ফাইলটা রেখে যাও, আমরা তাদের সাথে কথা বলবো। কিন্তু এবারও নূর সেই ফাইলটাকে নিয়ে আসে সেখান থেকে। এরপরেই আকাশ নীলিমাকে কল করে, আর নীলিমা ছিল আকাশের সিনিয়র। সে তাকে পুরো বিষয়টা খুলে বলে যে তার একটা টিম গুরগাঁওতে গিয়েছিল ফরএভার কিউর ফার্মার, সেখানে তারা ইন্সপেকশন করতে, এবং সেখানে কি কি হয়েছে সবকিছু খুলে বলে। এখন সে কি করতে চায়, এখন কি তার আবারও ইন্সপেকশন করা ঠিক হবে কিনা সেটাই সে জিজ্ঞেস করে। কিন্তু নীলিমা কথা ঘুরিয়ে ফেলে আর বলে, এইসব কিছুতে ধ্যান দেওয়ার দরকার নেই, সেটা করার জন্য তারা রয়েছে। আকাশ সেখানে এসেছে, নতুন ডিউটি সে যেন এনজয় করে, আর ফোনটা রেখে দেয় সে। এদিকে নীলিমাও রাজুকে কল করে এবং সবকিছু খুলে বলে। এছাড়া সে আকাশের ব্যাপারেও তাকে সাবধান করে দেয়। এদিকে আশিসকে দেখা যায় ডক্টর বাসুদেবের কাছে আসতে।
সেই রিপোর্টগুলো যে ফেক, এটার মধ্যে যে অনেক গোলমাল রয়েছে সেটাই সে বাসুদেবকে খুলে বলে এবং বলে সে যেন ব্রহ্মাদেবকে এটা বুঝিয়ে বলে। এরপরেই বাসুদেব ব্রহ্মাদেবের সাথে কথা বলে। সেটা সবকিছু শোনার পরে ব্রহ্মাদেব সেই রিপোর্টগুলো সেখানেই নষ্ট করে ফেলে। এরপরেই দেখা যায় আকাশ এবং আনসুলকে কথা বলতে। তারা বলছিল যে এই অফিসে অনেক অনিয়ম চলছে। এর আগে যে অফিসারগুলো এসেছিল তারা শুধু বেতন নেওয়ার জন্য কাজ করেছে, কোনো কিছু না করেই তারা সই করে দিয়েছে এই ফাইলগুলোতে। এখানে বড় হায়ার অথরিটির সাথে আমিও কথা বলেছি, তারাও একই কাজ করছে। আমাদের এটাকে শুধরাতে হবে। অন্যদিকে নূরকে দেখা যায় তার সেই পত্রিকা অফিসের বসের সাথে কথা বলতে। সে তাকে বলে এই ফাইলটার ভেতরে অনেক গোলমাল রয়েছে, এই নিউজটা যদি আমরা ছাড়ি তাহলে আপনার পত্রিকার অনেক ভ্যালু বেড়ে যাবে, কারণ এটা একটা কনফিডেন্সিয়াল ফাইল, এটার ব্যাপারে অনেকেই জানে না। অন্যদিকে সেই লোকটা নূরের কথায় কোনো কানি দেয় না। নূর রাগ করে পত্রিকা অফিস থেকে বের হয়ে আসে। ঠিক তখনই দেখা যায় কিছু লোক নূরের উপরে হামলা করে, তাকে মারধর করে সেই ফাইলটা সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। বোঝাই যাচ্ছিল এরা ছিল ফরএভার কিওর ফার্মার লোকেরা। এরপরে একটা বৃদ্ধ লোককে দেখা যায়, সে মুখ ধুচ্ছিল খাবার খাওয়ার জন্য। ঠিক তখনই সে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপরেই আকাশকে কল করে আনসুল আর বলে পাটিয়ালা মেডিকেল ট্রায়ালে ফরএভার কিওর ফার্মার হয়ে যেসব ভলেন্টিয়াররা মেডিকেল ট্রায়ালে অংশ নিয়েছিল তাদের মধ্যে 5 জন তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ আগেই অনলাইন নিউজে এই নিউজটা আমি দেখতে পেলাম। সেই দিন সকালেই আকাশ নীলিমার সাথে দেখা করতে আসে এবং এই বিষয়টা নিয়ে কথা বলে, কিন্তু নীলিমা বলে এটা তাদের অপোজিশনের একটা শত্রুতা। আসলে রাইভেল কোম্পানিরা চাইছিল না যে ফরএভার কিওর ফার্মা ডায়াবেটিক্সের ওষুধটা বাজারে নিয়ে আসুক, কারণ এতে তাদের হিউজ লস হয়ে যাবে। আর সেই লস মোকাবেলা করার জন্যই তারা এই ধরনের একটা চিপ গেম খেলেছে। আপনি এসব নিয়ে টেনশন করবেন না। অর্থাৎ সে আকাশের কোনো কথায় কানি না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নূরকে দেখা যায় তার মায়ের কবরের সামনে আসে। সে বুঝতে পারে তার মৃত্যুর পেছনে কোনো না কোনোভাবে দায়ী এই ওষুধ, আর এই ওষুধের মেডিকেল ট্রায়াল যারা করেছিল তারাই এর পেছনে দায়ী, সেই কোম্পানি দায়ী। তাই সে ঠিক করে এদের সে এক্সপোজ করবে। সে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লেখে এবং পুরো ঘটনাটা খুলে বলে। এছাড়া গতকাল রাতে কিছু লোক যে তাকে মেরে সেই ফাইলটা ছিনিয়ে নিয়ে গেছে সেই কথাটাও লেখে। এদিকে আশিস আনসুল তারা দুজনেই ফেসবুকে নূরের এই পোস্টটা দেখে। এছাড়া এই পোস্টটা অনেকটাই ভাইরাল হয়ে যায়। আনসুল এই বিষয়টা আকাশকে জানায়। অন্যদিকে গুরগাঁও প্ল্যান্টের সেই ভলেন্টিয়ারদের বিভিন্ন নিউজ পোর্টাল থেকে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। তারা বলতে থাকে হ্যাঁ, তাদের উপরে কিছু ওষুধ প্রয়োগ করা হয়েছিল, এরপরে হঠাৎ করে এখন তারা আর চোখে দেখতে পাচ্ছে না। এই নিউজটা ভার্মা সহ অনেকেই দেখে। ভার্মা রেগে যায় এবং তার ছেলেকে বলে তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে। এদিকে তখনই ব্রাহ্মার বড় ভাইকে দেখানো হয় যে একজন রাজনীতিবিদ ছিল। সামির কল করে কিরণকে, তারা একে অপরকে ভালোবাসতো। সামির বলে তোমার বাবাকে এখনই আমার সাথে দেখা করতে বলো। এদিকে নূরকে একজন লোক মেসেজ পাঠায়, আসলে সেটা ছিল আশিস। আশিস বলে আমি একজন মাইক্রোবায়োলজিস্ট, আমি তোমার পোস্টটা দেখেছি এবং আমি তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি। কিন্তু সেখানে সে তার ফেক নামে একটা এসএমএস পাঠায়। নূর সেখানে তার নাম্বারটা দিয়ে দেয়। এদিকে সামির তার চাচাকে সবকিছু খুলে বলে আর বলে এখন তাদের সাহায্য লাগবে। এদিকে নূরের পত্রিকা অফিসে তাকে কল করে আকাশ এবং তাকে তার অফিসে যেয়ে দেখা করতে বলে। নূর সেখানে চলে যায় এবং তার সাথে যা যা ঘটেছে সে সবকিছু খুলে বলে। আকাশ তখন বলে তাদের কাছে সেই ফাইলটা থাকলে ভালো হতো। তখনই নূর বলে আমি একজন ক্রাইম জার্নালিস্ট, আমার কাছে প্রমাণ ব্যাকটেরিয়ার মতো থাকে, অর্থাৎ একটা নষ্ট হলে আরও একটা থাকবে। এই বলে সে বলে আমার মোবাইলে সেই ফাইলের একটা কপি রয়েছে, আমার মার মোবাইলেও রয়েছে, আমার জিমেলে একটা কপি রয়েছে, আর সেই সবকিছু যদি নষ্ট হয়ে যায় আমার বন্ধুর মোবাইলেও একটা কপি রয়েছে। এটা শুনে আকাশ এবং আনসুল খুশি হয়ে যায়। আনসুল সেই ফাইলটার কপি দেখার পরে বলে স্যার আমার কেন জানি মনে হচ্ছে গুরগাঁও প্ল্যান থেকে যে লোকটা ফাইলটা নিয়ে পালিয়ে গিয়েছিল এটাই সেই ফাইল। আকাশ বলে ঠিক আছে, আমরা সেই গুরগাঁও প্ল্যান্টে আবার ইন্সপেকশন করতে যাব, সেটার জন্য অ্যাপ্লিকেশন করো। অন্যদিকে আশিস বাসুদেবকে কল করে আর বলে ডায়াবেটিক্সের নতুন ওষুধটার যে ফাইলটা ছিল সেটা কম্পিউটারে নেই। আশিস বলে প্রোটোকল অনুযায়ী কোনো ওষুধ বাজারজাত করার আগে সেই ফাইলগুলো কম্পিউটারে সেভ থাকা দরকার কোম্পানির ফাইলে। কিন্তু বাসুদেব এর কোনো উত্তরই দিতে পারে না, এই জন্য সে ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় নীলিমা কল করে আকাশকে আর বলে গুরগাঁও প্ল্যান্টে আবার ইন্সপেকশন করার জন্য অ্যাপ্লিকেশন কেন দেওয়া হয়েছে। তখন আকাশ সবকিছু খুলে বলে। নীলিমা বলে সেই ড্রাগসটা তো এখনো বাজারে আসেনি, আর সেটা যে অ্যাপ্রুভড হয়নি সেটার ফাইলটাও আমাদের কাছে রয়েছে। কিন্তু আকাশ বলে কিন্তু ফিল্ডের রিপোর্টটা তো আপনাদের কাছে নেই, সেটা তো আপনাদের কাছে থাকা উচিত ছিল। তখন নীলিমা বলে যেটাই হোক আপনি এই ইন্সপেকশনটা করবেন না, আমি অর্ডার দেব না। তখনই আকাশ বলে ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি একটা অফিসিয়াল ইমেল আমাকে লিখে দিন। এতে ফেসে যায় নীলিমা। এখন তাকে অফিসিয়াল ইমেল লিখতে গেলে সরকারের কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য বাধ্য হয়ে সে অর্ডারটা দিয়ে দেয়। এদিকে ফরএভার কিওর ফার্মার লোকেরা সেসব ভলেন্টিয়ারদের কাছে আসে যারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছিল। তারা তাদেরকে অনেকগুলো টাকা ঘুষ দেয় এবং বলে মুখ বন্ধ রাখার জন্য। এরপরে সাংবাদিকরা আসলে তারা যেন কথা ঘুরিয়ে ফেলে। সেই ভলেন্টিয়াররা টাকার লোভে সেটাই করে। বলে তাদের এই অবস্থা ফরএভার কিওর ফার্মার ওষুধ নিয়ে হয়নি, তাদের আগে থেকেই চোখের সমস্যা ছিল, সেটার জন্যই হয়েছে। এদিকে ব্রহ্মা এবং তার ভাই তাদের বিষয় নিয়ে কথা বলছিল, বিজনেস নিয়ে। সেখানে ব্রহ্মা বলে তার বিজনেসে তাকে হেল্প করার জন্য ধন্যবাদ। অন্যদিকে তার ভাই বলে এভাবে সে আর হেল্প করতে পারবে না। ব্রহ্মা তখন বলে তুমি তো আর এমনিতেই হেল্প করছো না, এই জন্য তুমি মোটা অঙ্কের টাকা পাচ্ছ। এভাবেই তারা সেখানে বিজনেসের কথা বলতে থাকে। এদিকে দেখা যায় আনসুল গুরগাঁও প্ল্যান্টে আবারও ইন্সপেকশন করে। সেখানে ফাইলগুলো তারা ভালো করে দেখতে থাকে, কিন্তু কোনোভাবেই সেখানে কোনো
ভুল তারা খুঁজে পায় না। আনসুল সেখান থেকে বের হয়ে আকাশকে কল করে এবং সবটা খুলে বলে। আনসুল বলে, স্যার, সেখানে আমরা কোনো ভুল খুঁজে পাইনি, কিন্তু সবার মুখ দেখে আমার মনে হচ্ছিল এবার তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল আর এর মধ্যেই গরমিল রয়েছে। এরপরে আকাশ নূরকে কল করে আর বলে, আপনি সিলামপুরে চলে যান এবং ডক্সিসাইক্লিনের ওষুধের প্রভাবটা কার উপরে কেমন পড়েছিল সেটা খুঁজে বের করুন, তাদের থেকে ইন্টারভিউ নিন। নূর সেখানে চলে যায় এবং সেই সব লোকদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশের ছেলের জন্মদিন ছিল আজ। সেখানে সে ডক্টর বাসুদেবকেও ইনভাইট করে। সেখানে আসে আকাশের একটা উদ্দেশ্য ছিল, বাসুদেব সেই অনুষ্ঠানে আসলে সে তার সাথে নিরিবিলি কথা বলবে। আকাশ সেটাই করে। সেই অনুষ্ঠানে যখন বাসুদেব আসে সে তার সাথে ফরএভার কিওর ফার্মা এবং ডক্সিসাইক্লিন মেডিসিনের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু বাসুদেব কথাটা এড়িয়ে যায়। বলে, আজকে তোমার ছেলের জন্মদিন, আজকে আর কোনো কাজের কথা হবে না, কাজের কথা বলার জন্য অনেক সময় রয়েছে। আকাশও বিষয়টাকে ভালোভাবেই নেয়। অনুষ্ঠানের শেষে আকাশ এবং ববিতা একসাথে বসে কথা বলছিল। তখনই তারা টিভিতে নিউজ দেখতে পায় পাটিয়ালা মেডিকেল ট্রায়ালে ফরএভার কিওর ফার্মার নতুন ডায়াবেটিক ওষুধটা যেসব ভলেন্টিয়াররা নিয়েছিল তাদের মধ্যে 3 জন মারা গেছে। আকাশ সকালবেলায় নীলিমাকে কল করে আর বলে, মিডিয়াতে আপনি তো নিউজটা দেখেছেন। নীলিমা বলে, হ্যাঁ দেখেছি, আর আমি তো তোমাকে ইন্সপেকশন করার জন্য অর্ডারও দিয়েছি, তোমরা সেখানে কিছুই পাওনি। এখন কোন বেসিসে আমরা তাদের দিকে আঙুল তুলব? আকাশ বলে, কোনো কিছু পাওয়া যায়নি তার মানে এটা নয় সেখানে কোনো ভুল হচ্ছে না, মানুষ তো মারা যাচ্ছে। নীলিমা বলে, সেটা আমাদের দেখার বিষয় নয়। এদিকে ব্রহ্মা, সামির এবং ব্রহ্মার ভাই একসাথে বসে মিটিং করতে থাকে। তারা সেখানে রাগারাগি করতে থাকে যে কেন এই ধরনের কাজটা করলো। ব্রহ্মা বলে, এতে তাদের কিছু করার নেই, দ্রুত কাজ করলে এমন একটু একটু ভুল হতেই পারে। সামির বলে, এখন আমাদের মিনিস্ট্রির অনেক বড় একটা হেল্প দরকার আর সেটা আপনাকেই করতে হবে। এরপরে সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করতে থাকে, কিন্তু সে সাংবাদিকদের বলে যে 3 জন মারা গেছে তাদের আগে থেকে 80% কিডনি ড্যামেজ ছিল আর তারা ভিন্ন রোগে মারা গেছে। ফরএভার কিওর ফার্মার ওষুধ খেয়ে তারা মারা যায়নি। অন্য আরও একজন মন্ত্রী বলে, আমরা পুরোপুরিভাবে ইনভেস্টিগেশন করব, কোথায় কি কোনো ভুল আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করব, আর যদি থাকে তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এদিকে নূর যেসব লোকদের ইন্টারভিউ নিয়েছিল সেগুলো আকাশ এবং আনসুলকে দেখায়। আনসুল বলে, তার মানে নীলিমা ম্যাডাম মিথ্যে বলেছে, এই ওষুধগুলো আগেই বাজারজাত করা হয়েছিল। আকাশ বলে, নীলিমা ম্যাডাম যেটা করেছে সেটা ঠিকই করেছে, অর্থাৎ ফরএভার কিওর ফার্মার যে ওষুধটা ডিসঅ্যাপ্রুভড হয়েছে সেই ফাইলটা, অর্থাৎ নূরের কাছে যে ফাইলটা ছিল সেটা চলে যায় ফরএভার কিওর ফার্মার কাছে এবং তারা সেখানে কারেকশন করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তারা মেডিসিনে কারেকশন করেনি, তারা কারেকশন করেছে ফাইলে। এরপরেই তারা ওষুধগুলো আগের মতো করেই বাজারজাত করতে শুরু করে। আকাশ, আনসুল এবং নূরকে বলে, বাজার থেকে অর্থাৎ মার্কেট থেকে ফরএভার কিওর ফার্মার যত ধরনের মেডিসিন আছে সবগুলোর স্যাম্পল কিনে নিয়ে আসুন। এদিকে কিরণ মিডিয়াতে এই নিউজটা দেখতে পায়। সে তার বাবার সাথে এসে কথা বলতে থাকে যে এখানে ফরএভার কিওর ফার্মার কোনো দোষ আছে কিনা, কিন্তু তার বাবা বলে, না, এতে তাদের কোনো দোষ নেই, যে 3 জন মারা গেছে তাদের কিডনি আগে থেকেই ড্যামেজ ছিল। কিরণ জিজ্ঞেস করে তাদের পোস্টমর্টেম রিপোর্টটা কোথায়, সে দেখতে চায়, কিন্তু তার বাবা কথা ঘুরিয়ে ফেলে এবং অন্য বিষয় নিয়ে আলোচনা করে। এতে কিরণের সন্দেহ বাড়তে শুরু করে। এদিকে ফরএভার কিওর ফার্মার রাইভেল কোম্পানি গুডসাইড ফার্মা সেখানে একটি প্রেস কনফারেন্স ডাকে এবং ফরএভার কিওর ফার্মার বিরুদ্ধে কথা বলে আর বলে, তাদের ওষুধ খেয়ে কেউ চোখের দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলে না, আবার কেউ মারাও যায় না। গুডসাইড ফার্মার মিস্টার গুপ্তা আলোচনা করতে থাকে, এটাই সবথেকে বড় সুবিধা এবং সুযোগ। এখনই তাদের ডায়াবেটিক ওষুধটা বাজারে নিয়ে আসা দরকার, কারণ এখন ফরএভার কিওর ফার্মার সেই ওষুধটা নিয়ে সব জায়গায় নেগেটিভ রিভিউ চলছে। তারা সেটাই করে, তাদের ওষুধটা বাজার আনে, যার ফলে ফরএভার কিওর ফার্মার শেয়ার অনেক ডাউন হয়ে যায়। এতে অনেক রেগে যায় ব্রহ্মা, কিন্তু তখনই সেখানে বাসুদেব বলে, স্যার, আমরা আমাদের ক্যান্সার ড্রাগটা বাজারে লঞ্চ করতে পারি। অন্য একজন বলে, সেটা ট্রায়াল এখনো শেষ হয়নি, অনেকটা সময় বাকি। বাসুদেব হাসতে হাসতে বলে, ক্যান্সার একটা খুব সুন্দর রোগ, কারণ এখানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে 90%, আর সে যে ওষুধ খেয়ে মারা যাক না কেন দোষটা সেই রোগেরই হবে। তো আমাদের ক্যান্সারের ওষুধ খেয়ে যদি 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষও মারা যায় তাহলে সবাই ভাববে তারা ক্যান্সারের জন্য মারা গেছে, দোষটা আমাদের ওষুধের উপরে আসবে না। কিন্তু ওই 100 ভাগের মধ্যে 1 ভাগ মানুষও যদি আমাদের ওষুধ খেয়ে কোনোভাবে সার্ভাইভ করে যায় তাহলে আমাদের ওষুধের নাম হবে এবং চারদিকে আমাদের সুনাম ছড়িয়ে পড়বে। আইডিয়াটা ভালো লাগে ব্রহ্মার, তাই সামিন মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার সময় ঘোষণা করে দেয় যে তারা ক্যান্সারের ওষুধ নিয়ে আসছে নতুন বাজারে। এরপরে আকাশ তার একজন বড় স্যারের সাথে দেখা করে যে ল্যাবের দায়িত্বে ছিল। সে তাকে সবকিছু খুলে বলে আর বলে, ফরএভার কিওর ফার্মার কিছু ওষুধ তারা ল্যাবে টেস্ট করতে চায়। সেই লোকটা প্রথমে রাজি হতে চায় না, কারণ এটা জানাজানি হলে তাহলে তার চাকরি পর্যন্ত যেতে পারে। কিন্তু আকাশ তাকে সবকিছু বুঝিয়ে বলে যে এই ওষুধগুলো খেয়ে মানুষ সুস্থ হওয়ার পরিবর্তে মারা যাচ্ছে, তো এটা তাদের করা দরকার। অবশেষে সেই লোকটা রাজি হয়ে যায়, কিন্তু শর্ত দেয়, সেটা হচ্ছে তাদের এই কাজটা রাতে করতে হবে। এদিকে বাসুদেবের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, ক্যান্সার ড্রাগের সাথে তোমাকে না জড়ালেই ভালো হতো, এতে তোমার রেপুটেশনের সমস্যা হবে। বাসুদেব হাসতে হাসতে বলে, রেপুটেশন এতদিন আমাকে কি দিয়েছে? একটা বাড়ি, তাও ইএমআই সহ। যাই কিছু পেয়েছি কিনা সবকিছুতে ইএমআই। আমার জীবনটা ইএমআই ভরে গেছে, আমি এই সবকিছু থেকে মুক্তি পেতে চাই। অর্থাৎ বোঝাই যাচ্ছিল বাসুদেব বিক্রি হয়ে গেছে।
এদিকে ব্রাহ্মা আমেরিকান বায়ারের সাথে কথা বলতে থাকে যে তারা ক্যান্সার ড্রাগটা বাজারে ছাড়তে চায়, আর এই জন্য তারা তাদের সাথে একটা ডিল করতে চায়, আর সেই লোকটাও এতে রাজি হয়ে যায়। এদিকে আশিসকে দেখা যায় যে অফিসে বসেই কম্পিউটারে দেখছিল যে ডায়াবেটিকের ওষুধের ভিতরে এত প্রবলেম থাকা সত্ত্বেও সেটা বাজারে নিয়ে এসেছে। এখন আবার তাড়াহুড়ো করে ক্যান্সারের ওষুধটা তারা আনছে, আর এটার ভেতরেও আশিস অনেক বড় একটা গোলমাল দেখতে পায় যেগুলো খেলে অকালে মারা যেতে পারে। তখনই সে নূরকে কল করে। এইদিকে আকাশ এবং আনসুল তারা সেই ল্যাবে চলে আসে আর সেই ওষুধগুলো টেস্ট করে। পরদিনই একজন মাইক্রোবায়োলজিস্টকে ফোন করে আকাশ এবং সবকিছু খুলে বলে। আকাশকে সেই লোকটা বলে, আপনি যেটা ভাবছেন সেটা ভুল, এমনটা আপনি কখনো করবেন না। আপনার মতো একই ভুল আমিও করেছিলাম, কিন্তু এতে কি হয়েছে? আমি আমার পরিবার হারিয়েছি, সম্মান হারিয়েছি, সম্পত্তি হারিয়েছি, এখন একেবারে নিঃস্ব আমি। এরা এতটাই ওপরে চলে গেছে যে তাদের দিকে তাকাতে গেলেও মাথা উঁচু করে তাকাতে হয়। তুমি তোমার পরিবারকে হারাতে না চাইলে এবং নিজের সুরক্ষা চাইলে এইসব থেকে দূরে থাকো, এতেই আমাদের ভালো। এদিকে নূর আবার তার বসকে বলে, মানুষ মারা যাচ্ছে, আর তাও একই কোম্পানির ওষুধ খেয়ে। এটা একটা ভাইরাল এবং সেন্সেশনাল নিউজ। আমরা যদি এটা নিউজ করি সবাই আমাদের নিয়ে কথা বলবে, আমাদের পত্রিকা নিয়ে কথা বলবে। অবশেষে নূরের বস তাকে পারমিশন দিয়ে দেয় সেই নিউজটা তাদের পত্রিকায় ছাপানোর জন্য। দেখা যায় নিউজটা ছাপানোর পরে সত্যিই সেটা ভাইরাল হয়ে যায়। সবাই এই বিষয় নিয়ে কথা বলতে থাকে, টিভিতে টকশো চলে, চারদিকে হ্যাশট্যাগের বন্যা বয়ে যায়। পরদিনই নূরকে তার বসের সাথে ঝগড়া করতে দেখা যায়। আসলে যে আর্টিকেলটা নিউজ পেপারে ছাপা হয়েছিল সেই আর্টিকেলটার নিচে নূরের নামের পরিবর্তে সেই বস তার ছেলের নাম দিয়ে দিয়েছিল। এজন্য সবাই ভাবছে এই কাজটা বসের ছেলেই করেছে। এটা নিয়ে নূর রাগারাগি করতে থাকে আর জিজ্ঞেস করে কেন তাকে ক্রেডিটটা দেওয়া হলো না। ঠিক ওই সময় কিছু লোক সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে এই নিউজটা কে ছাপিয়েছে। সুরেশকে। নূর বসের ছেলেকে দেখিয়ে দেয়। সেই লোকগুলো সুরেশকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে কেন সে এই নিউজ ছাপিয়েছে। নূর তখন বুঝতে পারে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সে সেখান থেকে চলে আসে। এদিকে ব্রাহ্মার ভাইকে দেখা যায় একজন মন্ত্রীর সাথে কথা বলতে এবং বলে যে তাদের হয়ে প্রেস কনফারেন্সে কথা বলতে, যাতে ফরএভার কিওর ফার্মার এখানে কোনো দোষ নেই এটাই যেন সে বলে। কিন্তু সেই মন্ত্রী বলে এই বিষয়টা পুরো দেশকে ঘিরে রয়েছে, এই বিষয় নিয়ে আমি কখনোই কোনো কিছু বলতে পারবো না। এই বিষয়টাকে আপনাকেই দেখতে হবে, আর যদি না পারেন তাহলে যেটা হচ্ছে সেটা হতে দিন। আকাশ পরের দিনই তাদের ব্রাঞ্চের হেডের সাথে যে কথা বলে, যেখানে নীলিমাও ছিল। আকাশ ভেবেছিল তার বস তার কথা শুনবে, কিন্তু তার বস উল্টো তাকে ধমকাতে থাকে আর বলে আপনি নীলিমার কথা না শুনে যেটা করেছেন সেটাকে অবাধ্যতা বলে, আর বসের কথা অবাধ্য করার পরিণাম কি সেটা তো আপনি জানেন। এখানে যতগুলো ফাইল ছিল সেগুলো আমি অ্যাপ্রুভ করেছি, আর যেহেতু আমি অ্যাপ্রুভ করেছি তার মানে আমি দেখে শুনেই করেছি। আপনাকে এখানে পাকামি করতে কে বলেছে? এভাবে এখানে অপমান অপদস্থ করে তাকে সরিয়ে দেওয়া হয়। আকাশ সেখান থেকে লজ্জা পেয়ে চলে আসে, কিন্তু আসার সময় সে তার বসকে বলে আপনারও তো হার্ট সার্জারি হয়েছে, সেটার জন্য আপনি আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু কেন আমাদের দেশেও তো হার্ট সার্জারি করা হয়, কারণ আপনি জানেন আপনি যেটা করছেন সেটার পরে এই দেশের মানুষ ওষুধ খেয়ে ভালো হওয়ার পরিবর্তে আরও ধীরে ধীরে মারা যাবে, আর আপনাদের মতো লোকের জন্য এটা হয়েছে। এইভাবে আরও বিভিন্ন কথা বলে তার বসকে অপমান করে আকাশ সেখান থেকে চলে আসে। এরপরে সামিরকে সেই আমেরিকান বায়ার কল করে আর বলে আমরা আপনাদের ক্যান্সার ড্রাগের ব্যাপারে যে ইনভেস্টমেন্টটা করতে চেয়েছিলাম সেখানে সেটা আর করবো না। তখনই সামির তার বাবা ব্রাহ্মাকে কল করে আর বলে ক্যান্সার ড্রাগের ব্যাপারে সেই পত্রিকায় যে নিউজটা বের হয়েছিল সেই নিউজটা আমেরিকান বায়ারের চোখে পড়ে গেছে, তারা ইনভেস্টমেন্ট করতে রাজি হচ্ছে না। আসলে আশিস ফরএভার কিওর ফার্মার ভেতরে হয়ে যখন কাজ করছিল তখনই এই ক্যান্সার ড্রাগের ভেতরে যেসব সমস্যা ছিল সেটা সে বের করেছিল, আর সেটাই সে নূরকে দিয়েছিল, আর নূর সেটা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল। কিন্তু ব্রহ্মা তাদের সাথে মিটিং করে এবং তাদের ইন্টারেস্টের পরিমাণটা আরও বাড়িয়ে দেয়। আগে যেটা 10% ছিল এখন সেটা 20% করে দেয়। অবশেষে তারাও রাজি হয়ে যায়। এদিকের অফিসের সবাই যখন লাঞ্চে গিয়েছিল আশিস তখন সেই অফিসের ডেটা থেকে কিছু কনফিডেন্সিয়াল ডেটা চুরি করে নেয়। এদিকে কিরণও সে নিউজটা পড়েছিল, সেই পত্রিকা অফিসে চলে আসে আর নূরের বসের সাথে কথা বলতে থাকে, কিন্তু সে বলে সে এই বিষয়ে কোনো কথা বলতেই নারাজ। সে তার কাছে ক্ষমা চায়। কিরণ অনেক রিকোয়েস্ট করার পরেও লোকটা কোনো মুখই খোলে না। বাধ্য হয়ে সে সেখান থেকে চলে আসে। এদিকে আকাশ সেই ল্যাব টেস্টের রিপোর্ট পেয়ে যায়। সে আনসুলের সাথে কথা বলে। আকাশ বলে আমরা একটা যুদ্ধে নামতে যাচ্ছি, আর তুমি এই যুদ্ধে অনেক কিছু হারাতে পারো, তাই চাইলে এখনই এই যুদ্ধ থেকে সরে যেতে পারো, আমি কিছু মনে করব না। আনসুল বলে স্যার আমি আপনার সাথে আছি। তারা দুইজন একজন লয়ারের সাথে কথা বলে এবং তারা বলে তারা কেস ফাইল করতে চায়। সেই লয়ারও তাদের সাবধান করে, বলে এতে ঝুঁকি অনেক বেশি, কেস জেতার সম্ভাবনাই অনেক কম। আকাশ বলে সম্ভাবনা কম তাই বলে কি যুদ্ধ করব না? দেশের মানুষকে বাঁচাবো না? অবশ্যই করব। এদিকে আশিস নূরকে এবার তার রিয়েল নাম্বার থেকে এসএমএস দেয় এবং বলে পাটিয়ালা মেডিকেল ট্রায়ালের মধ্যে কতজন মানুষের মধ্যে রিয়াকশনটা দেখা গেছে এবং কতজন মানুষ এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা জানতে চাইলে তুমি আমার সাথে দেখা করো, এবং সেখানে সে একটি নাম্বার দিয়ে দেয়। নূর এই কথাটা আনসুল এবং আকাশকে জানায়। অন্যদিকে আকাশের বাড়িতে ডক্টর বাসুদেব চলে আসে। সেখানে সে একটি নতুন গাড়ি নিয়ে চলে আসে। একটা সময় বাসুদেব এবং আকাশ কথা বলতে থাকে, আর কথা বলার একটা পর্যায়ে বাসুদেব তাকে ঘুষ দেয়, বলে এই গাড়িটা তোমার, তুমি চাইলে আরও পাবে, কিন্তু তুমি ফরএভার কিওর ফার্মার বিরুদ্ধে যে কাজটা করছো সেটা থেকে সরে আসো। আশিস এটা শুনে অবাক হয়ে যায়। সে বাসুদেবকে বলে আমি একদম শুরু থেকেই আপনাকে আমার গুরু হিসেবে মানতাম, কিন্তু আপনি যে এমনটা করতে পারবেন কখনো সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। এখনই চলে যান। বাসুদেবকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় সে। এদিকে দেখা যায় আদালতে কেসটা করায়। সেখানে
আকাশের উকিল বলে আকাশ একজন ইন্সপেকশন অফিসার। সে কয়েকবার ইন্সপেকশনের জন্য উপরে আবেদন করলেও সেটা নাকচ করে দেওয়া হয়। এরপরে এই মেডিকেল ট্রায়ালের ওষুধটার ব্যাপার নিয়ে যখন নিউজটা বাইরে চলে আসে, তখন আকাশ সেই ওষুধগুলো ল্যাবে পরীক্ষা করে। আর পরীক্ষা করতে গিয়ে সে যে রিপোর্টটা দেখতে পায় সেটা চমকে যাওয়ার মতো, কারণ এই ওষুধগুলো খেয়েই একের পর এক মানুষ মারা যাচ্ছে। জাজ সেই রিপোর্টটা দেখে, এছাড়া আরও অনেক বিষয় দেখে। আকাশ এই ওষুধগুলোর প্রভাব মানুষের উপরে কিভাবে পড়তে পারে এবং তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা আদালতের সবার সামনে খুলে বলে। সবকিছু শোনার পরে জাজ বলে ফরএভার কিওর ফার্মার মোহালি প্ল্যান্ট এবং হিমাচল প্ল্যান্টে আকাশ এবং তার টিমকে ইন্সপেকশন করার অর্ডার দেয়, আর এটা কনফিডেন্সিয়াল থাকবে, অর্থাৎ কেউ এই ব্যাপারে জানতে পারবে না। এদিকে নূর দেখা করে আশিসের সাথে। আশিস তাকে সবকিছু খুলে বলে বলে আমি তোমাকে কিছু এভিডেন্স দিচ্ছি, কিন্তু আরও এভিডেন্স পেতে হলে তোমাকে একতা করে নিয়ে যেতে হবে, কারণ সেখানে মানুষদের উপরেই ফরএভার কিওর ফার্মা তাদের নতুন মেডিসিন ট্রায়াল করিয়েছিল। পরদিনই দেখা যায় আকাশ এবং আনসুল দুটো টিম নিয়ে মহালি এবং হিমাচলে চলে যায় এবং সেই প্ল্যানগুলোতে যে তারা ইন্সপেকশন শুরু করে কোনো কিছু না বলেই, এবং সেখানে তারা অনেক অনিয়ম, অনেক অবৈধ কাজ কারবার খুঁজে পায়। এছাড়া ওষুধের এমন অনেক রিপোর্ট খুঁজে পায় যেগুলো মানুষকে দেওয়ার জন্য ক্ষতিকর হতে পারে, অর্থাৎ সেগুলো অ্যাপ্রুভড হয়নি, কিন্তু তারপরেও সেগুলো বানানো হচ্ছিল বাজারে ছাড়ার জন্য। তাই আকাশ এবং আনসুল এভিডেন্স হিসেবে সেগুলোর স্যাম্পল এবং সেই সব রিপোর্টগুলো জব্দ করে। অন্যদিকে এই খবরটা চলে আসে ব্রাহ্মার কাছে। ব্রাহ্মা কল করে আকাশের বস মিস্টার দারিয়াকে। মিস্টার দারিয়া কল করে নীলিমাকে এবং বলে আপনি কি করছেন, চেয়ারে বসে বসে শুধু টাকা গুনলেই হবে না। নীলিমাকে সে অপমান করে। তখনই নীলিমা তাকে বলে স্যার আমি আপনাকে কিছু পাঠাচ্ছি, এটা দেখুন। এদিকে কিরণ চলে আসে তার বাবার বাংলো বাড়িতে, যেখানে একটি মেডিকেল ক্যাম্প হচ্ছিল। তার বাবার নামে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষদের ফ্রি ওষুধ দেওয়া হচ্ছিল। সেখানে কিছু ওষুধ চুরি করে নিয়ে আসে কিরণ। কিরণ সেখান থেকে আসার সময় ভাবতে থাকে রিসেন্টলি যা ঘটছে এর সাথে অবশ্যই তার বাবা এবং তার চাচা জড়িত। তারা দুজনে মিলে এমন কিছু করছে যেগুলো দেশের মানুষের জীবন নিয়ে খেলছে। তাই সে প্রমাণ জোগাড় করতে চাইছিল আর নিশ্চিত হতে চাইছিল যে সে যেটা ভাবছে সেটা সত্যি কিনা। সেই প্ল্যানগুলো থেকে যখন আকাশ এবং আনসুল অফিসে আসে, সে দেখতে পায় আগে থেকেই সেখানে মিস্টার দারিয়া বসেছিল এবং সে তাকে একটি রিপোর্ট দেয়, আর সেই রিপোর্টটা হচ্ছে তার সাসপেনশনের। তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বসের অর্ডার না মেনে সে সেখানে গিয়েছিল এই জন্য। এদিকে কিরণ দেখতে পায় তার বাবার সেই ফার্ম হাউস থেকে একটি ট্রাক যাচ্ছে, আর সেটার ভেতরে ওষুধ ছিল। কিরণ সেটাকে ফলো করতে শুরু করে। কিরণ দেখতে পায় সেই ট্রাকটা একটা পোড়া বাড়িতে এসে থামে এবং সেখানে কিছু লোক ওষুধের প্যাকেটের ভেতরে কিছু স্টিকার লাগাচ্ছিল। কিরণ লুকিয়ে সেটা দেখতে থাকে। সেই লোকগুলো যখন খাবার খাওয়ার জন্য বাইরে চলে যায়, তখনই কিরণ লুকিয়ে সেখানে চলে আসে এবং কিছু ওষুধের প্যাকেট নিয়ে বাইরে চলে আসে। আর সেখানে দেখতে পায় সেই ওষুধগুলো ছিল 1 বছর আগের এক্সপায়ার হওয়া ওষুধ। সেগুলো তো নতুন এক্সপায়ারি ডেট লাগিয়ে সেই ওষুধগুলোই মানুষকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছিল। আর এভাবেই তার বাবা এবং চাচা মিলে মানুষদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার নামে তাদের জীবন নিয়ে খেলছিল। কিরণ যেন তার বিশ্বাসই করতে পারছিল না তার বাবা তার কাছে আদর্শ ছিল, আর সেই লোকটাই এতটা নিচে নামতে পারে এটা কখনো কল্পনাও করতে পারেনি কিরণ। এদিকে আশিসের কথা মতো একতা কলোনিতে চলে আসে নূর। আসার পরে সেখানে লোকদের দেখে সে হতবাক হয়ে যায়। প্রত্যেকের শরীরে কোনো ঘা বা ক্ষত ছিল। সে তাদের সাথে কথা বলতে শুরু করে। এদিকে আবারও কেসটা কোর্টে ওঠে। এবার বিপক্ষ দলের উকিল আকাশের কিছু অনিয়ম আদালতে তুলে ধরে। ফরএভার কিওর ফার্মার একই প্ল্যান্টে সে 2বার ইন্সপেকশন করতে গিয়েছিল। 2বারই সে এমন কিছুই সেখানে পায়নি। এই জন্য এইবার যখন সে ইন্সপেকশন করতে গিয়েছিল তাকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আকাশ তার ওপরের অফিসার পারমিশন ছাড়াই সেখানে ইন্সপেকশন করতে চলে গিয়েছিল, যেটা অবৈধ। অন্যদিকে আকাশ যেখানে ল্যাবে টেস্ট করেছিল সেই ল্যাবের নাম কি আর সে কিভাবে টেস্ট করলো সেটারও তো কোনো অ্যাপ্লিকেশন নেই, অর্থাৎ সেখানে সে অবৈধভাবে টেস্ট করেছে। এছাড়া সেই ওষুধগুলো টেস্ট করার জন্য সে কি কোয়ালিফাইড কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলে সেখানে। এছাড়া সেখানে তারা একটা সিসিটিভি ফুটেজ দেখায়। তারা রাতে সেদিন যখন ল্যাবরেটরিতে গিয়েছিল ওষুধটা টেস্ট করার জন্য, সেখানে তারা দারোয়ানের হাত থেকে বাঁচার জন্য একটা জায়গায় লুকিয়ে গিয়েছিল। কিন্তু সেই ভিডিওটাতে অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো হয়, যেখানে দেখানো যাচ্ছিল যে আকাশ এবং আনসুল একে অপরকে কিস করছিল, অর্থাৎ তাদের মধ্যে একটা অ্যাফেয়ার আছে। আদালতের সেই উকিল এটাই প্রমাণ করে দেয়, যার ফলে আকাশের কেসটা সেখানেই বাতিল করে দেয়। আনসুল এই বিষয়টা শোনার পরে একেবারেই ভেঙে পড়ে। এদিকে বাড়িতে আসার পরে আকাশের স্ত্রী ববিতাও তাকে ভুল বোঝে। তাদের মধ্যে ঝগড়া হয়। আনসুলকে তার বাবা অনেক বোঝায়, যদিও সে অনেক বেশি ভেঙে পড়েছিল। এদিকে নূর কল করে আকাশকে। নূর আকাশকে বলে আপনি সত্যি বলেছিলেন, সিলামপুর বস্তির বেশিরভাগ মানুষই ফরএভার কিওর পাটিয়ালা ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করেছিল। কিন্তু সবথেকে অবাক করার বিষয়টা হচ্ছে তারা যে একটি মেডিকেল ট্রায়ালে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদেরকে এটা বলাই হয়নি। শুধুমাত্র কিছু টাকা দিয়েই তাদেরকে বলা হয়েছিল কয়েকটা মেডিসিন নেওয়ার জন্য। আর এখন তাদের অবস্থাটা অনেকটা অবলা প্রাণীর মতো। তাদের প্রত্যেকের শরীরেই জখম রয়েছে, কিন্তু সেটা কিভাবে সারবে আর কেন হয়েছে তারা সেটা কিছুই জানে না। এছাড়া তাদের এই অবস্থার জন্য তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হয়নি। আকাশ তখন হতাশ হয়ে বলে কিছু করার নেই আমাদের, তুমিও আমার মতো এই ঝামেলায় ফেসে যাবে, সেখান থেকে চলে এসো। অর্থাৎ আকাশ আদালতের সেই রায়ের পরে একেবারেই ভেঙে পড়েছিল। এদিকে আশিস চলে আসে বাসুদেবের কাছে আর বলে ফরএভার কিওর ফার্মা গত 6 বছরে 150 ড্রাগস বাজারে লঞ্চ করেছে, কিন্তু তার মধ্যে 70টি মেডিসিনের ডেটা মিসিং। আর এই 70টা মিসিং ডেটা হচ্ছে এই ফাইলে, যেখানে দেখা যাচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরেও এগুলো বাজারে রয়েছে। এখন আপনারা ক্যান্সারের ড্রাগসটা বাজারে আনা বন্ধ করবেন কিনা সেটা বলুন। বাসুদেব কিছুই বলতে
পারে না, চুপচাপ হয়ে থাকে। কিন্তু তারপরেও আশিস তাকে ধমকাতে থাকে। একটা সময় বাসুদেব বলে, ঠিক আছে, আমি ব্রাহ্মার সাথে কথা বলবো, তোমার আজকে বার্থডে, তুমি যে বার্থডে সেলিব্রেট করো। এভাবে আশিসকে শান্ত করে সেখান থেকে পাঠিয়ে দেয়। আশিস সেখান থেকে চলে যাবার পরেই বাসুদেব সিকিউরিটিকে কল করে আর বলে আশিস অফিস থেকে বের হওয়ার সময় ওর সাথে যেন কোনো ফাইল, পেনড্রাইভ বা কোনো কিছু নিয়ে যেতে না পারে। আশিসকে দেখা যায় অফিসে বার্থডে সেলিব্রেট করার পরে সে যখন অফিস থেকে বাসায় ফিরছিল, সিকিউরিটি তাকে থামিয়ে সবকিছু চেক করে, কিন্তু সেখানে তেমন কিছু না পেয়ে আশিসকে ছেড়ে দেয় এবং বাসুদেবকে কল করে এই কথাটা জানায়। এদিকে নূর কিছু বুঝতে না পেরে আনসুলকে কল করে, কিন্তু আনসুলও হতাশ ছিল, তাই সেও তার কল ধরে না। কিন্তু আনসুলের বাবা তাকে অনেক ভালো করে বোঝায় যে তারা একটা যুদ্ধে নেমেছে, এত সহজে ভেঙে পড়লেই মানুষরা পার পেয়ে যাবে, যারা অসাধু কাজ করছে তারা এটা চালিয়ে যাবে, আর আমাদের দেশের মানুষরা নির্বিচারে মারা যাবে। আনসুলও বিষয়টা বুঝতে পারে। পরদিনই সে আকাশকে কল করে আর দেখা করতে বলে। আনসুল এবং নূর আকাশের সাথে দেখা করে। সবকিছু শোনার পরে আকাশ বলে, লড়াই করার মতো আর কিছু বেঁচে নেই আমাদের। নূর বলে, যখন আমি প্রথম এই ড্রাগটার ব্যাপারে আলোচনা করেছিলাম তখন শুধু মায়ের জন্য করেছিলাম, কিন্তু যখন সিলামপুর বস্তিতে গেলাম তখন সেই মানুষগুলোকে দেখার পরে এই পথ থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। ফিরে আসার মানেটা হচ্ছে সেই জীবন্ত মানুষগুলোকে জীবন্ত কবর দেয়া। তখনই আনসুল বলে, এর থেকে বেশি আর ওরা কি করতে পারে, আমাদের মেরে ফেলবে, তারপরেও এই লড়াইটা আমরা চালিয়ে যেতে চাই। কিন্তু আকাশ কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে বলে, আমার একটা পরিবার রয়েছে। আনসুল নূর অনেকভাবে বোঝালেও আকাশ সেখান থেকে কোনো কিছু না বুঝেই তার বাড়ি ফিরে যায়। এদিকে কিরণ তার বাবার কাছে আসে আর বলে, তুমি মেডিকেল ক্যাম্পের নামে মানুষকে 2 থেকে 3 বছর আগের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলো দিচ্ছ, কিন্তু কেন? কিরণের বাবা বলে, সে এক্সপায়ার্ড হওয়া ওষুধগুলোতেও মানুষের রোগ মুক্ত হচ্ছে, তারা ভালো হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে? কিরণ বলে, তুমি আমাকে বোকা বানাচ্ছ, তুমি ভেবেছ আমি অন্য সব মানুষের মতোই তুমি যা বলবে সেটাই মেনে নেব। এক্সপায়ার ওষুধ তুমি খেতে পারবে, তুমি খেয়ে নিজের রোগ ভালো করতে পারবে? কিরণের বাবা আর কোনো কথা বলতে পারে না। কিরণ বলে, তুমি আর ব্রহ্মা আঙ্কেল মিলে এত বড় কেলেঙ্কারিটা যে করবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। আমি সবসময় তোমাকে আমার আইডল ভাবতাম। আমি ভাবতাম আমার বাবা কখনো কোনো ক্রাইম করতেই পারে না, কিন্তু তুমি যে এত বড় ক্রাইম করে চলছো সেটা আমার কল্পনারও বাইরে ছিল। এদিকে রাতের বেলায় আকাশ অনেক ভাবতে থাকে নূর এবং আনসুলের কথা। তারা যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। অবশেষে রাতের বেলায় সে আনসুলকে কল করে আর বলে, আমরা যুদ্ধটা চালিয়ে যাব। সেই রাতের বেলাতেই তারা 3 জন দেখা করে। আকাশ বলে, ফরএভার কিওর ফার্মার বিরুদ্ধে এবার আমরা সুপ্রিম কোর্টে আপিল করব, এবার আমরা প্রমাণ সহ যাব। এর আগেরবার আমরা যে ওষুধ টেস্ট করেছিলাম সেটার রিপোর্ট নিয়ে আদালতের কোনো প্রবলেম ছিল না, প্রবলেমটা ছিল আমরা ড্রাগটা কিভাবে টেস্ট করেছি। সেই ওয়েটা দিয়েই ফরএভার কিওর ফার্মা আমাদের কেসটা ডিসমিস করে দিয়েছে। কিন্তু এবার তাদের আপকামিং যে ক্যান্সারের ওষুধটা রয়েছে আমরা সেটাই ল্যাবে টেস্ট করব, আর সেটাও একদম লিগেল ওয়েতে। আনসুল এবং নূর বলে, সেটা কি করে? সেটা তো এখন পর্যন্ত বাজারে আসেনি। আকাশ বলে, আমাদের এবার ম্যাজিশিয়ানের মতো কাজ করতে হবে, যার কাছে কোনো ম্যাজিক থাকে না, কিন্তু চোখের ভুলে সে আমাদের ম্যাজিক দেখায়, অর্থাৎ ভেলকি দেখায়। আমাদেরকেও ঠিক সেটাই করতে হবে। নূর বলে, ঠিক আছে, দিল্লির একজন ডক্টরের সাথে কথা বলে আমি ক্যান্সার ড্রাগের ব্যবস্থা করছি, কিন্তু আনসুল বলে, সেটা আমরা টেস্ট করবো কোথায়? কারণ কোনো ল্যাবেই আমাদের পারমিশন দেবে না। অন্যদিকে ইকুইপমেন্ট কিনতে গেলে 8 থেকে 10 লাখ টাকার মতো পড়বে। আকাশ বলে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আকাশ বাসায় আসার পরে দেখতে পায় তার সেভিংস আছে মাত্র 4 লাখ, কিন্তু সেই ইকুইপমেন্টগুলো কিনতে গেলে কমপক্ষে আরও 4 লাখ টাকা লাগবে। এই জন্য সে ববিতার সাথে কথা বলে এবং পুরো বিষয়টা তাকে খুলে বলে। ববিতাও এতদিন বুঝে গিয়েছিল যে আনসুলের সাথে আকাশের কোনো অ্যাফেয়ার নেই এবং সে তার স্বামীকে ভুল বুঝেছিল। ববিতাও আকাশের পাশে থাকে। সে তার গহনাগুলো দিয়ে বলে, তোমার যা ইচ্ছে করো, শুধুমাত্র এই যুদ্ধটা তুমি জিতে এসো। পরদিনই দেখা যায় আশিসের সাথে ব্রহ্মার একটা মিটিং ফিক্সড করা হয়। সেখানে আসার পরে তাকে একটা মেইলের কপি দেখানো হয়, যেটা পড়ার পরে আশিস অবাক হয়ে যায় আর বলে, এটা আমি সেন্ড করিনি। সামির বলে, তুমি আমাদের কোম্পানির মেডিসিন ফর্মুলা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছো। আশিস ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে সে এটা করেনি, কিন্তু তারা সবাই মিলে তাকে জোর করে চাপাচাপি করে, বলে, তুমি গুডসাইড ফার্মার কাছে আমাদের মেডিসিন ফর্মুলা বিক্রি করে দিয়েছো, আর এর জন্য আমরা তোমার বিরুদ্ধে কেস করব, আমরা পুলিশকে ফোন করব, তারা এসে তোমাকে অ্যারেস্ট করবে। আশিস অনেক ভয় পেয়ে যায়, কারণ তার একটা ফ্যামিলি ছিল, তার অসুস্থ মা ছিল, তার স্ত্রী ছিল। সে জেলে গেলে তার পরিবারের কি হবে? তখনই সে বলতে থাকে সেই কাজটা করেনি, কিন্তু সামির, বাসুদেব এবং ব্রহ্মা তাকে প্রেশার দিতে থাকে আর বলে, তুমি যদি জেলে যেতে না চাও তাহলে আমাদের শর্ত মানতে হবে। সেটা হচ্ছে আমাদের মেডিকেল ট্রায়াল নিয়ে তুমি কোনো ইনফরমেশন বাইরে লিক করবে না, কোনো কথা বলবে না, আর চাকরি ছেড়ে তুমি এখান থেকে চলে যাবে। আশিস অনেক রিকোয়েস্ট করে তাদের এমনটা না করার জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। অবশেষে আশিস নিজের পরিবারের কথা ভেবে চুপ হয়ে যায়। এছাড়া সেখান থেকে আসার আগে তাকে একটি এগ্রিমেন্টে সাইন করিয়ে নেওয়া হয়, যেখানে এই বিষয়ে সে কোনো মুখ খুলতে পারবে না। যদি খোলে তাহলে তার বিরুদ্ধে পুলিশ কেস করা হবে। অবশেষে আশিস সবকিছু মেনে নিয়ে বাধ্য হয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে সামিরকে আকাশের বস কল করে আর বলে, আমাদের ক্যান্সার ড্রাগসটা আমেরিকান মেডিসিন অথরিটিজ অ্যাপ্রুভ করে দিয়েছে। অবশেষে তারা সেই ক্যান্সার ড্রাগটা বাজার আনার জন্য সব ধরনের প্রস্তুতি সেরে নেয় এবং মিডিয়াতেও সেটার প্রচারণা শুরু করে দেয়। এদিকে আশিসকে দেখা যায় সে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছিল।
আসলে তার উপরে যে মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে এবং তাকে জোর করিয়ে যে চুপ করিয়ে রাখা হয়েছে, এই বিষয়টা সে মেনে নিতে পারছিল না। ভেতর থেকে সে শেষ হয়ে যাচ্ছিল, যার ফলে একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে। এদিকে নূরকে দেখা যায় দিল্লির সেই ডক্টরের কাছে আসে, যার কাছে নূর আগে সেই ফাইলটা নিয়ে এসেছিল এবং এই ডক্টরই তাকে টাকা দিয়ে সেই ফাইলটা রেখে দিতে চেয়েছিল। নূর আবারও সেই ডক্টরের কাছে আসে আর বলে ফরএভার কিওর ফার্মার সেই ক্যান্সার ড্রাগসটা সে যেন তাদের দেয়, কিন্তু সেই ডক্টর হেসে বলে সেটা আমাদের সে কেন দেবে। নূর বলে এর জন্য আমি আপনাকে টাকা দেব, আর আপনি তাদের বিশ্বস্ত একজন এজেন্ট, তারা আপনাকে কেন দেবে না। সেই ডক্টর বলে ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি। এদিকে আকাশকে দেখা যায় তার স্ত্রীর গহনা বিক্রি করে সে ইকুইপমেন্ট কেনার জন্য চলে আসে এবং সেখানে ইকুইপমেন্ট কেনার পরে বলে আমি ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় ইকুইপমেন্টগুলোকে ডেলিভারি করে দিতে হবে। দেখা যায় ল্যাব তৈরির জন্য তারা আলাদা একটি রুম তৈরি করেছিল আর ইকুইপমেন্টগুলো আনার পরে তারা সেগুলো সেখানেই সেট করে রেখেছিল। এর পরদিনই যখন তারা আবারও সেই ল্যাবে চলে আসে ড্রাগ টেস্ট করার জন্য, দেখতে পায় সেই পুরো রুমটাকে ভাঙচুর করে রেখে গেছে কেউ। এই সবকিছু দেখে তারা হতাশ হয়। রাজু জিজ্ঞেস করে এবার কি করবেন। এরপরেই কোর্টের দিন চলে আসে। জাজ আকাশকে জিজ্ঞেস করে আপনি বলছেন যে ফরএভার কিওর ফার্মার আপকামিং ক্যান্সার ড্রাগটা সেফ নয়, এটার জন্য কোনো প্রমাণ আছে আপনার কাছে? তখনই আকাশ বলে প্রমাণ নেই, কিন্তু আদালতকে বিশ্বাস করানোর জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম। তখনই দেখানো হয় তারা তিনজন মিলে এই সবকিছু আসলে প্ল্যান করেছিল। নূর ইচ্ছে করেই সেই ডক্টরের কাছে গিয়েছিল এবং ফরএভার কিওর ফার্মার ক্যান্সার ড্রাগটা চেয়েছিল, যাতে করে নূর সেখান থেকে চলে আসলেই সেই ডক্টর পিয়ন রাজুর কাছে খবরটা পাঠিয়ে দেয় যে নূর আবারও ক্যান্সার ড্রাগটা নিয়ে গবেষণা করার চেষ্টা করছে। অন্যদিকে আকাশ যে দোকান থেকে ইকুইপমেন্টগুলো কিনেছিল সেটাও ছিল ফরএভার কিওর ফার্মার লোক। আকাশ ইচ্ছে করেই সেই ইকুইপমেন্টগুলো কেনার পরে নিয়ে আসেনি, বরং তাদেরকে ডেলিভারি করার কথা বলে তাদের ল্যাবের ঠিকানাটা দিয়ে আসে। আকাশ সেখান থেকে আসার পরেই সেই লোকটি পিয়ন রাজুকে কল করে এবং সব ঠিকানা সহ সবকিছু খুলে বলে। এরপরে পিয়ন রাজু তার লোক নিয়ে সেই ল্যাবে চলে আসে আর ভাঙচুর করে, যেটা গোপন সিসিটিভি ক্যামেরায় ধারণ করে নেয় আকাশ এবং বাকিরা। আকাশ সেই ভিডিওটা আদালতে দেখায় আর বলে আমার একটাই প্রশ্ন, ফরএভার কিওর ফার্মার সব ওষুধ যদি সেফ হয় তাহলে আমাদের ড্রাগ টেস্ট নিয়ে এত মাথা ব্যথা কেন, এত ভয় কেন? আকাশ আদালতে সবকিছু খুলে বলে আর বলে এই ফরএভার কিওর ফার্মার সমাজের একটা ব্যাধি, যেগুলো মানুষকে তিলে তিলে শেষ করে ফেলছে। সবকিছু শোনার পরে জাজ বুঝতে পারে এবং বলে ফরএভার কিওর ফার্মার ক্যান্সারের ওষুধটা তারা বাজারেও আনতে পারবে না, উৎপাদনও করতে পারবে না, আর পরের হিয়ারিংয়ে তাদেরকে এই আদালতে উপস্থিত থাকতে হবে। আর এই রায়ে আকাশ, আনসুল এবং নূর তারা সবাই খুশি হয়। আদালতের এই রায় শুনে ব্রহ্মা প্রচন্ড রেগে যায়, বলে আমেরিকার সাথে আমাদের ডিল সাইন হয়ে গেছে, এখন আমরা কি করব? পরের শুনানিতে আদালতে যখন আকাশকে প্রমাণ সাবমিট করতে বলা হয়, তখন পাটিয়ালা ড্রাগ টেস্টে যারা অংশগ্রহণ করেছিল তাদের কিছু ভিডিও দেখায়, যেটা নূর ধারণ করে নিয়ে এসেছিল। তারা বলতে থাকে সেই ড্রাগ টেস্টে অংশগ্রহণ করার পরে তাদের আত্মীয় স্বজনরা একে একে মরতে শুরু করেছে, যদিও তাদের বলা হয়নি এটা ড্রাগ টেস্ট এবং এতে তাদের ক্ষতি হতে পারে, শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এটা তাদের করতে বলা হয়েছিল। কিন্তু ভার্মার লয়ার বলে এসব মিথ্যে, এই ভিডিওটা বানানো হয়েছে ফরএভার কিওর ফার্মার নামে বদনাম ছড়ানোর জন্য, তাদের রেপুটেশন নষ্ট করার জন্য। তখন জাজরা লালবানি নামে সেই লয়ারকে বলে যদি আপনাদের সব রেকর্ড ঠিকঠাক থেকেই থাকে তাহলে সেটা সাবমিট করতে আপনাদের বেশি সময় লাগার কথা নয়। যদিও লালবানি 1 মাস সময় চেয়েছিল, জাজ তাকে 1 সপ্তাহ সময় দেয় আর বলে 1 সপ্তাহের মধ্যে তাদেরকে সবকিছু সাবমিট করতে হবে। এদিকে জজ আকাশকে বলে সেই ভিডিওতে যারা উপস্থিত ছিল এবং কথা বলেছে তাদের প্রত্যেককে আদালতে থাকতে হবে। এতে ব্রাহ্মার রেগে যায় এবং অর্ডার দেয় সিলামপুরের সেই পুরো বস্তিটা ভেঙে ফেলতে। পিয়ন রাজু সেটাই করে, সে পুরো বস্তিটা ভেঙে ফেলে এবং সব লোককে মেরে হুমকি ধামকি দিয়ে চুপ করিয়ে দেয়, যাতে তারা আদালতে আসার সাহস না পায়। এছাড়া আরও যে কয়েকজন অংশগ্রহণকারী ছিল তাদেরকেও তারা হুমকি দেয়। আকাশ, নূর, আনসু তারা সেই সব লোকদের কাছে যায় এবং রিকোয়েস্ট করে আদালতে আসার জন্য, কিন্তু তাদের আগেই হুমকি দেওয়া হয়েছিল, যার ফলে তারা আদালতে যেতে অস্বীকার করে। এদিকে সামির এবং বাকি ফরএভার কিওর ফার্মার এজেন্টরা মিলে সেই সব রিপোর্ট তৈরি করতে থাকে, যারা মেডিকেল ট্রায়ালে অংশগ্রহণ করছিল, অর্থাৎ ভুয়া সার্টিফিকেট 1000 মানুষকে তারা উপস্থিত করায় টাকা দিয়ে এবং তাদের সাইন নেয়, আর সেখানে তারা জাল সার্টিফিকেট তৈরি করে, রিপোর্ট তৈরি করে। এদিকে আশিসকে দেখা যায় দিন দিন তার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। সে কোনোভাবেই নিজেকে মেনে নিতে পারছিল না, কারণ তার হাত পা বাঁধা ছিল, এই জন্য সে ভেতর থেকে একেবারে শেষ হয়ে যাচ্ছিল। এদিকে ব্রহ্মাও বুঝতে পেরেছিল যে আশিস হয়তোবা কোনো কিছু করতে পারে, তাই আশিসের উপরে নজরদারি করার জন্য তার বাড়ির সামনেই 2 জন লোককে পাহারা বসিয়ে দেয়। এটা আশিসের স্ত্রী দেখার পরে আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে আকাশ, আনসুল এবং নূর তারা একসাথে বসে কথা বলতে থাকে। তারা বলে এখন তারা কি করবে। আকাশ বলে সব দরজা বন্ধ হয়ে গেলেও একজন লোক এখনো বাকি আছে। আকাশ, যেহেতু সে ফরএভার কিওর ফার্মার ভিকটিমদের লিস্ট আমাদের দিতে পেরেছিল, তার মানে তার কাছে দেবার মতো আরো অনেক প্রমাণ রয়েছে, ওর সাথেই আমাদের কন্ট্যাক্ট করতে হবে। এদিকে 1 সপ্তাহ শেষ হয়ে যায়। আশিস বা তার স্ত্রীর নাম্বার তারা কোনোভাবেই জোগাড় করতে পারে না। আদালতে চলে আসে আকাশ। অন্যদিকে ব্রাহ্মার লয়ার বলে আমাদের প্রমাণ আমরা সাবমিট করেছি, কিন্তু আকাশ তার কোনো প্রমাণই সাবমিট করতে পারেনি, সে শুধুমাত্র আদালতের সময় নষ্ট করছে। এদিকে নূর আশিসের স্ত্রী সুকমিনীর একটি টিকটক ভিডিও দেখতে পায়, যেখানে সে বাচ্চাদের নাচ শেখাচ্ছিল। নূর অন্য একজন লোককে বলে সুকমিনীর নাম্বার জোগাড় করতে বলে।
বলে। এদিকে ব্রাহ্মার লয়ার আরও একটা প্রমাণ পেশ করে, সেটা হচ্ছে আকাশ যেসব ভিকটিমদের ভিডিও দেখিয়েছিল যে তাদের পরিবারের লোকজন মারা গিয়েছে, সেই সব ভিকটিমদের যারা চিকিৎসা করেছিল সেই ডক্টরদের ইন্টারভিউ নিয়েছে তারা। সেই ডক্টররা বলেছে তাদের মারা যাওয়ার কারণগুলো আলাদা। সেই লয়ার বলে যদি ওষুধ একই হয়, অর্থাৎ ফরএভার কিওর ফার্মার, তার মানে মারা যাওয়ার কারণটাও একই হবে, ভিন্ন কারণে মারা যাওয়ার কোনো কারণই হয় না। আসলে তারা সেই ডক্টরগুলোকেও কিনে ফেলেছিল। এদিকে আকাশের লয়ার মিস্টার গুপ্তা বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে এই এভিডেন্সগুলো ভুল, সে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তার কাছে কোনো সলিড এভিডেন্স ছিল না, যার ফলে জাজরা তার কোনো কথাই শুনছিল না। সবকিছু শোনার পর জাজরা বলতে থাকে ফরএভার কিওর ফার্মা তাদের যে ট্রায়াল ডেটাগুলো আমাদের দিয়েছে সেগুলোর সংখ্যায় অনেক বেশি, সেগুলো ক্রস চেক করতে আমাদের পুরো একদিন সময় লাগবে, এই জন্য কালকে এই কেসের রায় ঘোষণা করা হবে। এদিকে তারা সুকমিনীর নাম্বার জোগাড় করে ফেলে, বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সুকমিনী তাদের কোনো কথাই শুনে না। সে ভাবে তার হাজবেন্ডের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এদিকে কিরণের বাবা তাকে বোঝায় যে সে যা করছে কিরণের ভবিষ্যতের জন্যই করছে। কিরণকে তার সাথে একটি আলোচনা সভায় নিয়ে যায়, সেই সভার ভেতরে তার বাবা ভাষণ দেয়। এরপরে কিরণকে যখন কিছু বলার জন্য সেখানে ডাকা হয়, কিরণ সেখানে আসার পরে বলে ফ্রি মেডিকেল ক্যাম্পের নামে তার বাবা মানুষদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়াচ্ছে, আর এভাবে তার মানুষদের দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। এটা শোনার পরে সেখানে থাকা জনগণ উত্তপ্ত হয়ে যায়, আর জার্নালিস্টরা এই নিউজটাকে ফলো করে ছাপাতে শুরু করে। ব্রহ্মা যখন এই নিউজটা জানতে পারে সে প্রচন্ডভাবে রেগে যায়। এদিকে সুকমিনীকে বারবার কল করে আকাশ বোঝায়, কিন্তু সুকমিনী তাদেরকে সাহায্য করতে কোনোভাবেই রাজি হয় না। এদিকে এই কথাগুলো শুনতে পায় আশিস। আশিস এই ব্যাপারে তার স্ত্রীর সাথে কথা বলে, কিন্তু সুকমিনী বলে সে কোনোভাবেই তাকে আর হারাতে পারবে না। কিন্তু আশিস একটা সময় তার স্ত্রীর সাথে ঝগড়া করতে থাকে আর বলে আমি ভিতর থেকে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। একটা সময় সে নিজের গলায় চাকু ধরে আর বলে তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি নিজেকেই শেষ করে ফেলবো। অবশেষে সুকমিনী বাধ্য হয়ে রাজি হয়। তখনই দেখা যায় আশিস একটা পেনড্রাইভ বের করে, যেটার ভেতরে ফরএভার কিওর ফার্মার যেসব মেডিসিনগুলো বাজারে রয়েছে সেগুলোর ডেটা রয়েছে। আশিসের বার্থডের দিন সে যখন বাসুদেবের সাথে কথা বলেছিল সে বুঝতে পেরেছিল তাকে এই কোম্পানি থেকে কোনোভাবেই কোনো কিছু নিয়ে যেতে দেবে না, এই জন্য সেই ডেটাগুলো একটি পেনড্রাইভে করে কেকের ভেতরে সে নিয়ে এসেছিল। এই জন্যই সিকিউরিটি বুঝতে পারেনি যে আশিস একটা পেনড্রাইভ নিয়ে আসছে। আশিস আর সুকমিনী আকাশকে কল করে আর বলে সে প্রমাণ নিয়ে আসছে, কিন্তু তার বাড়ির সামনে দুইজন লোক। সুকমিনী ঘুমের ওষুধ মিশিয়ে দেয় চায়ের সাথে এবং সেই লোক দুজনের সাথে কথা বলতে থাকে আর বলে আপনাদের অনেকদিন ধরেই দেখছি এখানে দাঁড়িয়ে রয়েছেন, বারবার চা খেতে যাচ্ছেন, এখন অনেক রাত, চায়ের দোকানও বন্ধ, আপনাদের জন্য ভাবলাম চা করে নিয়ে আসি। এভাবে কথা বলে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে চা খাওয়ায়। দেখা যায় তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে, আর এই ফাঁকে আশিস গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু ঘুমের ওষুধে তেমন কাজ না হয় আশিস যখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, একজন পাহারাদার এটা ঘুম থেকে উঠে দেখে ফেলে এবং রাজুকে কল করে জানিয়ে দেয়। এদিকে আকাশ, আনসুল এবং নূর আশিসকে রিসিভ করার জন্য তাড়াতাড়ি আসতে শুরু করে। এদিকে রাজু একজন পুলিশ অফিসারের সাহায্যে জেনে নেয় ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যে আশিস কোন দিকে গেছে। এরপরে আশিসকে থামানোর জন্য তারা একটা প্ল্যান করে। দেখা যায় আশিস যখন আসছিল একটা ট্রাক তাকে অ্যাক্সিডেন্ট করে। আশিস সেখানে গুরুতর আহত হয়, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। সুকমিনী আশিসের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। সে কল করে আকাশকে এটা জানায়। আকাশও তার একমাত্র সম্বল হারিয়ে একেবারেই ভেঙে পড়ে। এই যুদ্ধটা জয়ী হওয়ার একমাত্র সম্বলও তারা হারিয়ে ফেলল। তারা হসপিটালে আসে আর সুকমিনীকে সান্ত্বনা দেয়। আকাশ তার কাছে ক্ষমা চায়, বলে আমাদের জন্যই আশিসের আজকে এই অবস্থা। কিন্তু সুকমিনী নিজেকে সামলে নিয়ে বলে আমার হাজবেন্ডের যা হওয়ার তো হয়ে গেছে, এর থেকে বড় জোর ওরা আর কি বা করতে পারবে, কিন্তু আপনারা ওদেরকে ছাড়বেন না। সুকমিনীর এই কথায় ওরা আরো বেশি সাহস পায়। নূর তাদেরকে বলতে থাকে আমাদের উচিত আশিসের বাড়িটাকে ভালো করে সার্চ করা, কারণ আমার মনে হয় এই এভিডেন্সটা আশিস আর কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। আকাশ এবং আনসু তাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না, তাই তারা নূরের কথা বিশ্বাস করে আশিসের বাড়ি চলে যায়। তারা পুরো বাড়িটা সার্চ করে, কিন্তু সেখানেও তারা তেমন কিছুই খুঁজে পায় না। কিন্তু অবশেষে একটা সময় আনসুল আশিসের মায়ের সাথে যে কথা বলতে থাকে, তখনই আনসুলের চোখ যায় আশিসের মায়ের গলার দিকে, যেখানে একটা তাবিজের মতো ছিল। সেটা যে জিজ্ঞেস করে এটা তাকে কে দিয়েছিল, তখনই আশিসের মা বলে আশিস কিছুদিন আগেই তাকে এটা পরিয়ে দিয়েছে। আনসুলের সন্দেহ হয়, সে সেই তাবিজটা খুলে দেখে আর দেখে সেখানেও একটি পেন ড্রাইভ রয়েছে। তারা বুঝতে পারে এটাও সেই একই প্রমাণের, অর্থাৎ ফরএভার কিওর ফার্মার ভিকটিমদের। আর তারা সেটা চেক করে দেখে তাদের ধারণাই সত্যি। আর পরের দিনই আদালতে সেই পেন ড্রাইভে থাকা সব ফাইলগুলো আদালতে সাবমিট করে আকাশ, যেগুলো দেখে জাজ বুঝতে পারে ফরএভার কিওর ফার্মা এতদিন দেশের মানুষকে ঠকিয়ে এসেছে, তাদের তিলে তিলে মৃত্যুর কারণ হয়ে এসেছে তারা। আকাশ আদালতে ফরএভার কিওর ফার্মার পুরো মুখোশ উন্মোচন করে দেয় সবার সামনে, যেখানে বলা হয় তারা দিনের পর দিন মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে শুধুমাত্র টাকার নেশায়। তারা একটা ফার্মা কোম্পানি নয়, বরং তারা একটা কসাইখানা। অবশেষে আদালত সব প্রমাণ দেখার পরে ফরএভার কিওর ফার্মাকে শাটডাউন করে দেওয়ার জন্য এবং এর সাথে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করার জন্য দেখা যায় ব্রাহ্মার ভাই ব্রাহ্মা, ডক্টর বাসুদেব, রাজু, সামির সবাইকে একে একে অ্যারেস্ট করে। এদিকে তারা সবকিছু হারিয়ে হতবাক হয়ে যায়। শুধুমাত্র একজন সরকারি কর্মচারীর কাছে তারা এভাবে হেরে যাবে তারা কখনোই ভাবতে পারেনি। আর এভাবেই শুধুমাত্র তিনজন সাধারণ মানুষ মিলে তাদের ইচ্ছাশক্তির জোরে একটা মিথ্যের সাম্রাজ্যকে ধসিয়ে দিয়েছিল। নূর এখন তার মায়ের কবরের সামনে যেয়ে জিয়ারত করতে থাকে। অন্যদিকে আশিসের ভেতর থেকে এখন অপরাধ বোধটা চলে গিয়েছিল। এদিকে আকাশ আর আনসুলো তাদের কাজটা আবারও ঠিকঠাকভাবে করে যাচ্ছিল। আর এখানেই এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো